তো বেসিক্যালি হলো কন্টিনিউটি, মানে এর পরের যে লিমিটার ফাংশনাল লিমিটের কনসেপ্টের পর যেটা আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট সেটা হলো কন্টিনিউটি। বেশি ডিটেলসে না গিয়ে এর শুধুমাত্র এর ধারণাটা বলতে হবে, যেটা কারণ বিভিন্ন কার্ভের অ্যানালিসিসে এই ধারণাটা আমাদের লাগে। কন্টিনিউটি অফ ফাংশনস। অপেক্ষকের সান্তত্ব এটা কি? আমাদের কাছে একটা ফাংশন আছে, কোনো একটা কার্ভ বা কি, আমরা যদি এটাকে প্লট করি একটা রেখা পাবো, একটা গ্রাফ পাবো। এখন এই গ্রাফটাকে চোখের সামনে দেখলে একরকম, এবার এবার এই যে জিনিসটা যে আঁকলাম, এই এতটা যে করলাম, এর মধ্যে পেনটা কোথাও তুলিনি, তার মানে কি বলতে পারি? এটা কন্টিনিউয়াস, এটা কন্টিনিউয়াস, এর মধ্যে কোথাও ব্রেক নেই। কিন্তু এটা তো অ্যানালাইজ করলাম একটা দুটো পয়েন্টের মাঝখানে, গ্রাফটা এর পরেও চলেছে, এর আগেও আছে। কিন্তু ম্যাথামেটিক্যালি এটা কি করে বুঝবো কোনো একটা বিন্দুতে, সাপোজ এই পয়েন্টটাতে গ্রাফটা এরকম কন্টিনিউয়াস আছে না এখানে ব্রেক হয়ে গেছে? তো আগের দিন যখন মানে আগের ভিডিওতে একটা কথা বলা হয়েছিল, সেখান দিয়েই শেষ করা হইল যে লিমিট যদি আমার এক্সিস্ট না করে, কোনো একটা পয়েন্টে যদি লিমিট এক্সিস্ট না করে তাহলে ব্রেক হয়ে গেছে। তো সেখান দিয়ে শুরু করা যাক। তাহলে কোনো একটা পয়েন্ট আছে আমাদের, সাপোজ এক্স ইকুয়াল টু এ পয়েন্টে দেখব। তাহলে এক্স ইকুয়াল টু এ পয়েন্টে লিমিট x tends to a plus fx equal to limit x tends to a minus fx। তাহলে কোনো একটা পয়েন্টের যদি নেবারহুডে মানে আশেপাশে যদি লিমিট এক্সিস্ট করে, তাহলে আমরা কি বলি? যে এই লিমিটটা এক্সিস্ট করে, এই লিমিটটা আছে, এর ভ্যালুটা ফাইনাইট ভ্যালু আছে। এখন এইটাকে এবার এই লিমিটটা যদি এক্সিস্ট করে, তাহলে এইভাবে এক লাইনের মানে এটা ইকুয়াল টু এটা হলে লিখে দেওয়া যায় লিমিট যদি এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স। তাহলে আমাদের বক্তব্য ছিল যদি লিমিট এক্সিস্ট না করে, তাহলে আগে সেই গ্রাফটা দেখি, তাহলে কীরকম হবে। এটা দাগ পড়ে গেছে, এখানে কিছু নেই। তাহলে দেখা যাচ্ছে এক্স ইকুয়াল টু এতে যখন আমি এই সাইড থেকে যাচ্ছি, মানে আমি যখন লেফট হ্যান্ড সাইড থেকে যাচ্ছি, তো এই পয়েন্টে যে ভ্যালুটা আসছে, রাইট হ্যান্ড সাইড থেকে গেলে যে ভ্যালুটা আসছে, দুটো ভ্যালু কি সেম নয়। তার মানে লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস এফ এক্স নট ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস এফ এক্স। তাহলে বেসিক্যালি লিমিট এক্সিস্ট করে না। তো লিমিট এক্সিস্ট না করলে এই ফাংশনটা কি? এই ফাংশনটা হলো ডিসকন্টিনিউয়াস। কোনোভাবেই এই ফাংশনটাকে কন্টিনিউয়াস করা যাবে না, বা এটাকে বলা হয় যে ইররিমুভেবল ডিসকন্টিনিউটি বা জাম্প ডিসকন্টিনিউটি।
এবার যদি হয় যে আমাদের তিনটে জিনিস এক্সিস্ট করছে, তাহলে আমাদের এইটা যে কন্টিনিউয়াস, এটা যে একটাই রেখা, এটা বুঝবো কী করে? এখানেও তাই, লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস এফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস এফ এক্স। তাহলে কী হচ্ছে? লিমিটটা এক্সিস্ট করছে, তাহলে লিখতে পারি লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স। এইটা হলে লিমিটটা এক্সিস্ট করছে, কিন্তু তার মানে এদিক থেকে এলে, এদিক থেকে খুব কাছে যদি চলে আসি এর যে ভ্যালুটা আসছে, আবার এদিক থেকে যদি আসি তাহলে এর খুব কাছে এলে ভ্যালুটা তাই হচ্ছে, খুব কাছে। এবার এর পরের ধাপটা হলো যে তাহলে যখন খুব কাছেই এসছি, এবার ওই পয়েন্টটা বসালে কেমন আসে? এবার তাহলে ওই পয়েন্টটা যে বসাবো, তাহলে ওই পয়েন্টে ভ্যালুটা সাথে সমান। তাহলে এটা কি হবে? তাহলে আমার লেফট থেকে এলেও যা দেখছি, রাইট থেকে এলেও যা দেখছি, আর ওই পয়েন্টেও যেটা দেখছি সমান। তাহলে আমি বলতে পারি যে এই কন্ডিশনসগুলো যদি হোল্ড করে, তাহলে ওই পয়েন্টে এক্স ইকুয়াল টু এ পয়েন্টে গ্রাফটা কি কন্টিনিউয়াস। এছাড়াও হয় যদি লিমিটটা এক্সিস্ট করে, এই রকম তাহলে হচ্ছে। যে লিমিটটা আমার এক্সিস্ট করছে, কিন্তু এটা ইফের মানের সাথে সমান নয়, এরকমও আসতে পারে। অর্থাৎ আমি যে কার্ভের উপর দেখছি, সেই কার্ভের উপর একটা অ্যাট এনি পয়েন্ট এক্স ইকুয়াল টু এ, আমার এই ভ্যালুটা আসার কথা ছিল, এসছে আমার এই ভ্যালুটা। তাহলে এটাও ডিসকন্টিনিউটি সূচিত করে, কিন্তু এই ধরনের কন্টিনিউটিকে আমরা বলি রিমুভেবল ডিসকন্টিনিউটি। অর্থাৎ এই ধরনের ডিসকন্টিনিউটিকে রিমুভ করা যায়। এবার এগুলো কী করে করে, প্রবলেমে কিভাবে অ্যাপ্লাই করে, এগুলো পরে দেখব। বেসিক্যালি যখন প্রবলেমসগুলো হবে সেগুলো। এবার এই কন্টিনিউইটির কনসেপ্টটা মোটামুটি জানার পর, এবার সবথেকে গুরুত্বপূর্ণ আরেকটা কনসেপ্ট হয়, সেটাতে চলে যাওয়া যাক। এবার সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট, ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট ডিফারেন্সিয়েশন বা অবকল বা অন্তর্কলন প্রক্রিয়া।
আগের ধারণাগুলো লাগবে এটা বুঝতে, কিন্তু ফিজিক্সে খুব বেশি অ্যাপ্লিকেশন যেটার আছে সেটা হলো এটা, মানে এক কথায় ফিজিক্স চলবে না এটা ছাড়া। ওই জন্য এবার ওই ধারণাগুলো যেগুলো এতক্ষণ অবধি দেখা গেছে, সীমা, তারপরে অপেক্ষক, সীমা, সন্ততা, ওইগুলো প্রয়োগ করে এই জিনিসটা বোঝা যাক। সবার প্রথমে জিওমেট্রিক্যাল ডেফিনিশনটা বোঝা যাক। জিওমেট্রিক্যালটা কম্প্যারেটিভলি ইজি, তারপর আমরা অ্যালজেব্রিক ধারণায় যাব, মানে যেটা অ্যানালিটিক ধারণা আর কি। তো সেটাকে বলে যাক। তো তার জন্য আমাদের ডিফারেন্সিয়েশন এই কনসেপ্টটা ইউজ করে কাইনেমেটিক্সের প্রচুর প্রবলেম হবে, ওটাই প্রথম। তো সেরকমই মানে এই প্রবলেমটার সাথে মানে যেটা করছি তার সাথে অনেক মিল পাওয়া যেতে পারে। তো এই জায়গাটা একটু দেখা যাক। আমি কোনো একটা ফাংশন নিয়েছি, ফাংশনটা এক্স্যাক্ট কীরকম হবে আমি জানি না, কিন্তু দেখা যাচ্ছে এটাকে প্লট করে এই ফাংশনটাকে গ্রাফের মধ্যে ফেলে বিভিন্ন পয়েন্ট নিয়ে এটা এই ধরনের একটা কার্ভ উৎপন্ন করছে। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা মূলবিন্দু। এবার এই কার্ভের উপরে কোনো একটা বিন্দু আছে পি, তাহলে পি যদি বিন্দু থাকে তাহলে তার একটা স্থানাঙ্ক থাকবে এক্স ওয়াই, তার স্থানাঙ্ক। এবার আরেকটা বিন্দু নিলাম এই কার্ভের উপরেই কিউ, এর স্থানাঙ্কটা কত? এক্স প্লাস ডেল এক্স কমা ওয়াই প্লাস ডেল ওয়াই। তাহলে এবার এই ডেল এক্সটা কি? ডেল এক্সটা এক্সের চেঞ্জ বোঝাচ্ছে বা এক্সের পরিবর্তন বোঝাচ্ছে। বা তাহলে কীরকম? এক্সের পরিবর্তন হয়েছে বলেই তো আমরা এই বিন্দু থেকে এই বিন্দু যেতে পেরেছি। কীভাবে গেছি? এইভাবে। তো এইটা হলো এক্সের পরিবর্তন, তাহলে ডেল এক্সটা হলো এক্সের পরিবর্তন। আর একইভাবে ডেল ওয়াইটাও তাই। এখন সরি, একটা প্রবলেম হয়েছিল সফটওয়্যারের, তাই জন্য অনেকটা রেকর্ড করেও রেকর্ড হয়নি। তো এটা আবার একবার বলা যাক। একটু ওই আগের ফিগারটাই আঁকা হচ্ছে। যেখানে ডেল এক্স এবং ডেল ওয়াই এক্সের এবং ওয়াইয়ের পরিবর্তন, ঠিক আছে। এবার এখান থেকে যেটা বলা হচ্ছিল যে
এই পি আর কিউ দিয়ে পাস করে এমন একটা স্ট্রেট লাইন, একটা সরলরেখা আঁকা যাক এই দুটো বিন্দু দিয়ে, পি আর কিউ দিয়ে। তাহলে এই সরলরেখাটা এরকম দেখতে হচ্ছে। তাহলে এবার এইটা একটা সমকোণী ত্রিভুজ, যদি এর একটা নাম দিই এস, তাহলে পি এস কিউ বা কিউ এস পি, এটা কি, এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এইখানে যে কোণটা হচ্ছে, এটা যদি থিটা ধরে নিই, তাহলে এই ট্যান থিটাটাকে বলা হয় স্লোপ। ট্যান থিটাটাকে কি বলা হয়, এই স্ট্রেট লাইনের স্লোপ, মানে এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে কত কোণ করেছে। তাহলে ট্যান থিটার ভ্যালু কীভাবে বার করব, এইটুকুর মাপ কত, এটা ওয়াই, এটা ডেল ওয়াই, তাহলে এটা হলো ডেল ওয়াই, আর এটা কত হচ্ছে ডেল এক্স। তাহলে এটাকে কি এভাবে লেখা যায় যে ওয়াই প্লাস ডেল ওয়াই মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ডেল এক্স মাইনাস এক্স। ডেল এক্সটা রেখে দিলেও হয়। এবার আলোচনার বিষয়টা হলো, এখানে একটা জিনিস লেখা যায়, সাবস্টিটিউট করা যায়, যে ওয়াই আগেই বলা হয়েছে, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স। তাহলে যদি এক্স প্লাস ডেল এক্স হয় এফের ভ্যালুটা, তাহলে ওয়াই এর ভ্যালুটা হবে ওয়াই প্লাস ডেল ওয়াই ধরে নেওয়া যাক। এই চেঞ্জের জন্য এই চেঞ্জ ইজ নট নেসেসারিলি পজিটিভ, আলোচনার জন্য এটা পজিটিভ আপাতত নেওয়া হলো, বাট চেঞ্জ ক্যান বি এনিথিং। যাই হোক, তাহলে এইটাকে তো এরকম লেখা যায়, এফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ এক্স বাই, এটাকে ডেল এক্সই লিখি, সুবিধে হবে পরে। এবার এখান থেকেই ধারণাটা আসে, এই যে ডেল এক্সের মানটা, এই মানটা অ্যাকচুয়াল আমাদের যে কার্ভটা আছে সেটা তো আর স্ট্রেট লাইন নয়, সেটা তো অন্য একটা পাথ। আমরা স্ট্রেট লাইনটা ধরে নিয়ে এটা ক্যালকুলেট করেছি। তাহলে যদি স্ট্রেট লাইনের স্লোপ যেটা নেব, তাহলে সেইটা তো এক্স্যাক্ট হবে না এই কার্ভের স্লোপের সাথে, মানে কার্ভের উপর ট্যানজেন্ট হবে না, কারণ এই পয়েন্টে একরকম, এই পয়েন্টে একরকম, যেমন যেমন করে ঘুরেছে। আর একটু বেটার করে দিলে বোঝে যেত আর কি, যদি কার্ভটা এরকম থাকতো, তাহলে এক একটা পয়েন্টে কার্ভের ভ্যালু এক এক রকম হয়ে যাচ্ছে, তাহলে ট্যানজেন্টের ডিরেকশনগুলোও কিন্তু পাল্টাচ্ছে। তো আমাকে যদি এই ভ্যালুটা ইউজ করতে হয়, একটা কাজ করি যাতে ভালো, মানে এরার যাতে না আসে, আমরা একটাই কাজ করি যে পুরনো দিনে শিখেছিলাম, যে আমরা এই এক্স ডেল এক্স এই গ্যাপিংটাকে ছোট করতে থাকি। তাহলে আমরা তো শিখেছি কীভাবে ছোটো করতে হবে, লিমিট ডেল এক্স টেন্ডস টু 0, তাহলে স্লোপের মান কত হবে একইভাবে। এবার গোটাটাকে একবার লেখা যাক, এম বা স্লোপ, এই জিনিসটা, আচ্ছা এইটা উল্টো দিক থেকেই নয় লেখা যাক, অসুবিধে কী আছে।
তাহলে এর এই জিনিসটাই যদি লিমিট বসাই, এই দিকে যদি লিমিট বসাই, তাহলে এই দিকেও লিমিট বসছে। তাহলে দেখতে কেমন হচ্ছে? এবার এইটাকে কেমন লেখা যায়? এইটাকে একটা বিশেষ ধরনের লেখা যেতে পারে। ডেল ওয়াই মানে তো ফাংশানের চেঞ্জ, কারণ ওয়াই ইকুয়াল টু এফ এক্স। তাহলে যেটা আমরা এখানে দেখছি ফাংশানের চেঞ্জটা কার? ফাংশানের। তাহলে এখান থেকে যেটা লেখা যায় সেটা হলো ডি এফ এক্স, মানে ফাংশানের চেঞ্জ কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে অবভিয়াসলি। তাহলে এইটা লেখা গেল। যদিও এটা ডিওয়াই ডিএক্স লিখে এটার সাথে ইকুয়েট করা উচিত, এটা এইভাবে লিখলে আরও বেটার। কেটেই দিই, নাহলে এটা মাথায় থাকবে। তাহলে এটাকে লেখা যায় ডিওয়াই ডিএক্স। তাহলে ডিওয়াই ডিএক্স কত আসছে? গোটাটাকে একবারে লেখা যাক। ডিওয়াই ডিএক্স সমান সমান ডি এফ এক্স ডিএক্স ইকুয়াল টু লিমিট ডেল এক্স টেন্ডস টু 0 ডেল ওয়াই ডেল এক্স ইকুয়াল টু এই গোটাটা আবার লিমিট ডেল এক্স টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই ডেল এক্স। এই যে ডিওয়াই ডিএক্স লিখলাম, এটাকে বলে ডিওয়াই বাই ডিএক্স না, ডিওয়াই ডিএক্স এটাকে বলে। এইটাকে বলা হয় ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট বা ডেরিভেটিভ। তার মানে কি বলছে? তার মানে একটা ফাংশন আছে, সেই ফাংশানের যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সেই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের যদি আমি চেঞ্জ করি, তাহলে সেই ফাংশনটা কিভাবে পাল্টাবে, এটাই বলার চেষ্টা হচ্ছে। এবং অন্যভাবে এটাও বলা যায় যে এবার যদি এটাকে কোনো একটা বিন্দুতে বার করি, তাহলে সেই বিন্দুতে যে ট্যানজেন্টটা আঁকবো তার স্লোপটা কেমন হবে, মানে তার স্লোপটা কত মানে ভ্যালুটা কত আসবে আর কি। এরকম যদি এক্স ইকুয়াল টু এ বার করি, তাহলে ডিওয়াই ডিএক্স অ্যাট এক্স ইকুয়াল টু এ, মানে যে মানটা পেলাম, মানটা পাওয়ার পর যদি আমি আবার এই পয়েন্টে যদি দেখতে চাই, এবার অঙ্ক করার সময় কীভাবে বসাবো? এটা হলো অ্যাট এক্স ইকুয়াল টু, মানে এই বিন্দুতে এই ডেরিভেটিভের মান কত। তাহলে এই ডেরিভেটিভের মান যা হবে আর কি, সেটা ডিনোট করছে, ধরে নিই কোনো একটা বিন্দু আছে এ, ধরে নিই এটা কোনো একটা বিন্দু এই এ বিন্দু দিয়ে যদি আমি একটা ট্যানজেন্ট আঁকি, তাহলে সেই ট্যানজেন্টটা এখানে কত অ্যাঙ্গেল করছে তার ট্যান নিলেই, মানে এর স্লোপটা কত, এই ট্যানজেন্টটার স্লোপ কত, এটা পাওয়া যায়। তাহলে আমাদের যেটা লাগবে সেটা হলো ডেরিভেটিভ। কেন ডেরিভেটিভ? তাহলে ডেরিভেটিভ ব্যবহার করে লাভ কী হচ্ছে? আমি ফাংশানের বা কোনো ভেরিয়েবলের চেঞ্জ মাপতে পারছি, এবং মাপাটা খুব অ্যাকিউরেট হবে এই কারণ আমি খুব ছোট চেঞ্জটাকেও ধরছি বা ধরার চেষ্টা করছি। সবসময় যে ধরতে পারবো এমন কোনো কথা নেই, কিন্তু ধরার চেষ্টাটা করছি আমি। কারণ বিভিন্ন প্রবলেমের বিভিন্ন অবস্থার উপর নির্ভর করবে যে ওই পার্টিকুলার পয়েন্টে ওটা ডিফাইন না, আদেও ডেরিভেটিভ আছে কি না, অনেক কোনো ফ্যাক্টর ডিপেন্ড করে। যাই হোক, তো দেখা যাবে সেটা আস্তে আস্তে। তো এইটা হলো আমাদের ডেরিভেটিভের জিওমেট্রিক্যাল ধারণা।
এবার ডেরিভেটিভের একটা এক্সাম্পল নিয়ে দেখা যাক যে ডেরিভেটিভ অ্যাকচুয়ালি কী করছে, মানে রিয়েল ভ্যালুসগুলো নিয়ে, এক্স ওয়াই এরকম না ধরে, মানে কোন পয়েন্টে কীভাবে বিহেভ করছে দেখা যাক। তো একটা এক্সাম্পল দেখা যাক। সাপোজ একটা ফাংশান আছে y ইজ ইকুয়াল টু এফ এক্স। এই এক্সের চেহারাটা কেমন ধরে নেওয়া যাক এক্স স্কোয়ার প্লাস 3। এটা খুব একটা ক্লাসিক উদাহরণ। তাই এবার আমাকে কি করতে হবে, আমাকে কয়েকটা পয়েন্ট নিতে হবে। আমি ধরে নিচ্ছি আমি অ্যাট দ্য পয়েন্ট 2 যদি দেখতে হয় তাহলে আমি 2 থেকে শুরু করছি, 2তে আমি এবার একটুখানি করে বাড়াবো এক্সের ভ্যালু, খুব সামান্য, তাহলে সেটা হবে ডেল এক্স। আমি ডেল এক্সটাকে ধরলাম 0.1। তাহলে এই 2 বসালে y0 ভ্যালু কত, মানে এখানে যদি বসাতাম তাহলে y0 ভ্যালু হতো আমার 7। তারপরে ডেল এক্সটা 0.1 ধরেছি, তাহলে এবার x1টা কত 2.1। তাহলে y1 এবার এই ভ্যালুটা বসালে দেখা যাবে এই ভ্যালুটা আসবে 7.41। তাহলে এবার এই দুটো ভ্যালুর মধ্যে ডিফারেন্স কত, ডেল ওয়াই, এটা আসবে 0.41। জাস্ট ভ্যালুগুলো এরকম অঙ্ক আসবেও না, ক্যালকুলেটও করতে হবে না, কিন্তু ক্যালকুলেটটা না করলে বোঝা যাবে না যে অ্যাকচুয়ালি কী করতে চাইছি আমি। এবার ডেল ওয়াই বাই ডেল এক্স, এটাই তো আমাদের ডেফিনেশন, ডেল ওয়াই বাই ডেল এক্স। তো বার করলে দেখা যাচ্ছে এটা আসছে 4.1। এবার কি করলাম, 2 তো নিয়েই কাজ করছি, মানে এটা একটা কেস। আবার পরের কেসে কি করছি, এই এক্সটাকে আরও ছোট নিলাম, y0 2 বসালে আমাদের 7 আসছে। তাহলে x1 এর ভ্যালু হচ্ছে 2.01। তাহলে y1, এবার y1 এর ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে। তাহলে 2.01 বসালে যেটা আসছে 7.0401। তাহলে এবার ডেল ওয়াই, ওয়াই এর চেঞ্জটা, ওয়াই থেকে y0 0.0401। তাহলে ডেল ওয়াই বাই ডেল এক্স করলে আসছে 4.01। আবার যদি আরও যদি ইন্টারভেলটাকে ছোট করি 0.001, তাহলে এইভাবে এটা ক্যালকুলেট করলে আমার আসবে 4.001। আরও যদি ইন্টারভেলটা ছোট করি 0.0001, তাহলে আমার এইটা আসছে 4.0001। তাহলে ডেল এক্সের মান ছোট হতে হতে শূন্যের যত কাছে চলে যাবে, ডেল ওয়াইয়ের মানও, ডেল ওয়াইয়ের যে ভ্যালুটা ওটাও শূন্যের দিকে যাবে, এটাও ছোট হচ্ছে। কিন্তু এই যে এদের যে অনুপাতটা, এই অনুপাতটা শূন্যের দিকে না গিয়ে একটা নির্দিষ্ট মানের দিকে যাবে। কীরকম, এখানে 4। তাহলে এইখান থেকে কি, তার মানে আমার চেঞ্জটা এইখানে গিয়ে 4-এর কাছাকাছি যে ভ্যালুটা, তার মানে এক্সের পরিবর্তনের সাথে ওয়াইয়ের পরিবর্তনের যে অনুপাত সেটা হলো 4। এইখানে এই যে কনসেপ্টটা যেটা আছে, তার মানে এটাকে অঙ্কের ভাষায় কীভাবে লেখা যায়, যে ডেল এক্স টেন্ডস টু 0, লিমিটের মতনই, যত 0 হবে, আর ডেল ওয়াই টেন্ডস টু 0 হবে, এটা হলে এটা হবে। তাহলে এইটা দেখা যাবে যে এইটা 4-এর রেসপেক্টে হচ্ছে, মানে 4-এর দিকে এগোচ্ছে। তাহলে লিমিট ডেল এক্স টেন্ডস টু 0, ডেল ওয়াই
ডেল এক্স ইজ ইকুয়াল টু 4। এবার এই ব্যাপারটা যেটা হলো সেটাকে যদি ম্যাথামেটিক্যালি করা যায়, মানে আমাদের কিছু ফর্মুলা আছে যেগুলো প্রমাণ করা যায় ওই আগের ফর্মুলা থেকেই, ওটাকে ফার্স্ট প্রিন্সিপাল থেকে। এবার সেইটাকে দেখা যায়, ওই একটা ফর্মুলা আপাতত লিখি, পরে সবগুলো লিখে দেওয়া যাবে। যদি ওয়াইটা যদি এই রকম হয়, কোনো পাওয়ার থাকে মাথায় এন এর, কোনো পাওয়ার 1 2 3 4 এন, তাহলে এন ইন্টু এক্স টু দি পাওয়ার অফ এন মাইনাস 1 হয়ে যায়। এবার আমাদের ফাংশনটা কত ছিল? ওয়াই কত? এক্স স্কোয়ার প্লাস 3। দেখা যাক, আমরা বার করি এবার। তাহলে ডিওয়াই ডিএক্স, ফর্মুলা তো জানি, ডিডিএক্স অফ এক্স স্কোয়ার। এবার যদি এটা আরেকটা ফর্মুলা, যদি কোনো ধ্রুবক রাশি হয়, ধ্রুবক রাশির তো কোনো পরিবর্তন হবেই না, মানে কোনো এফেক্ট ফেলতেই পারবে না ধ্রুবক রাশি, কারণ এক্সের উপর নির্ভর করে না। তাহলে এক্সের পরিবর্তন হলে কি ধ্রুবক রাশি পরিবর্তনও হবে না? তাহলে এইটা থেকে 0 হয়, তাহলে এই ডেরিভেটিভটা কত হবে? প্লাস, তাহলে এইটা আমার হয়ে যাচ্ছে কত? 0। তাহলে এটা পড়ে থাকছে। তাহলে ডিওয়াই ডিএক্স কত হলো? 2, এন আগে নামবে, এক্সের পাওয়ার 1 কমে যাবে, 2 মাইনাস 1 1। এবার আমরা কোন পয়েন্টে ক্যালকুলেট করেছিলাম এই এক্সাম্পলটায়? অ্যাট পয়েন্ট 2। তাহলে আমি যদি ডিওয়াই ডিএক্সকে অ্যাট এক্স ইকুয়াল টু 2-তে ক্যালকুলেট করি, তাহলে এক্সের জায়গায় 2 বসিয়ে দেবো, তাহলে এলো 4। এরকম ক্যালকুলেশন আমাদের কাইনেমেটিক্সে লাগবে, তাই এটার উপর স্ট্রেস দিচ্ছি বেশি। তো যাই হোক, তো আমরা ফর্মুলাগুলো ইউজ করে কত পেলাম? ভ্যালুটা 4। আর আমরা ভ্যালু বসিয়ে বসিয়ে কত ক্লেম করেছিলাম যে কতর দিকে রেশিওটা এগোবে, সেটাও এগোবে কতর দিকে? 4-এর দিকে। তাহলে আমাদের আর্গুমেন্টে জাস্টিফাইড। আচ্ছা, এবার আমরা লিমিটেড যখন কনসেপ্ট পড়েছিলাম, তখন আমরা আরেকটা জিনিস দেখেছিলাম যে কোনো একটা বিন্দুতে কোনো একটা ফাংশনের লিমিট নাও থাকতে পারে। আবার কন্টিনিউটির সময় দেখলাম যে লিমিটের থাকা না থাকার উপর ফাংশনটা কেমন হবে, কন্টিনিউয়াস না ডিসকন্টিনিউয়াস, সেটা নির্ভর করে। তাহলে এবার ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট কি সবসময় থাকবে যে কোনো বিন্দুতে? আগে এইটা দেখা যাক। যেমন ওইটা গ্রাফ দিয়ে দেখলাম যে ফাংশনটা বাড়ছে। এবার এবার আমার কাছে গ্রাফটা নেই, আমি ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনের সাহায্যে কোনো একটা পয়েন্টে ডেরিভেটিভ হয় কি না সেটা দেখতে হবে। এটাকে বলে যে ডেরিভেটিভ মানে আদেও সেই বিন্দুতে আছে কি না সেটারই পরীক্ষা এটা। তো এখানেও তাই, এখানেও দুটো কনসেপ্ট, ওই বিন্দুটার রাইট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড, এটাকে বলে লিমিট, তো রাইট হ্যান্ড ডেরিভেটিভ আর লেফট হ্যান্ড ডেরিভেটিভ যদি দুটো এক্সিস্ট করে ওই পয়েন্টে, তাহলেই ওর ডেরিভেটিভ আছে, না হলে কিন্তু ওর ডেরিভেটিভটাই নেই, ওর ডেরিভেটিভ এক্সিস্টই করে না। এটা প্রুফ করা কিন্তু খুব স্ট্রেট ফরওয়ার্ড, কারণ লিমিটেড কনসেপ্ট। আচ্ছা, স্টার্ট করা যাক। তাহলে আমরা যে এখন অবধি যেটা শিখেছি সেটা হলো কোনো একটা ফাংশানের ডেরিভেটিভ, তাহলে ডিওয়াই ডিএক্স, তাহলে এটাই তো হলো আমার ডি এফ অফ এক্স বাই ডিএক্স। এটাকে এইটা আমরা যেটা বার করছি এটাকে মাঝে মাঝে এইভাবেও লেখা হয়, এটা তো ফার্স্ট ডেরিভেটিভ, তাহলে এফ ড্যাশ এক্স, মানে এফ ড্যাশ এক্স সমান এটা লেখা হয়। এটাও একটা মানে লেখার ধরন আর কি, কনভেনশন। এবার তাহলে আমাদের ডেফিনিশনটা কেমন ছিল? লিমিট ডেল এক্স টেন্ডস টু 0 এফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ এক্স ডিভাইডেড বাই ডেল এক্স, এইটা ছিল। এবার আমি কয়েকটা ভ্যালু ধরে নিচ্ছি, তাহলে সুবিধা হবে।
যে আমি এই ফাংশন, আচ্ছা আমি আগে একটা জিনিস ধরে নিই, ডেল এক্সের ভ্যালুটা আমি এইচ ধরে নিচ্ছি, এটা এইচ, বারবার ডেল এক্স যাতে না লিখতে হয়, একটা ডেফিনাইট ভ্যালু, কারণ যখন আমি একটা পয়েন্ট নিয়ে কাজ করব তার রেসপেক্টিভ ভ্যালু একটা ডেফিনাইট আমি নিলাম আর কি। আর আমি কোন পয়েন্টের উপর কোন পয়েন্টে আমি দেখতে চাই, অ্যাট এক্স ইকুয়াল টু এতে আমি দেখতে চাই যে আদেও ডেরিভেটিভটা পসিবল না পসিবল না, মানে ডেরিভেটিভটা নেই। তাহলে এটাকে কীভাবে লিখব, এফ ড্যাশড এ, এক্সের জায়গায় এ বসলো, ইজ ইকুয়াল টু, এটাকে আবার এইভাবেও লেখা যায়, ডিওয়াই ডিএক্স অ্যাট এক্স ইকুয়াল টু এ ইজ ইকুয়াল টু লিমিট h tends to 0 if a plus h minus f a by h। তাহলে এবার যখনই এই লিমিটের কনসেপ্ট আসছে তখন তো আগে প্রথম কথা হলো যে লিমিটের ধারণা থেকে জানি এই লিমিট আমি লিখে দিলাম মানে লিমিট হবে এমন নয়, এবার এই লিমিটটা এক্সিস্ট করে কিনা সেটাই দেখতে হবে। তার মানে লিমিট এক্সিস্টেন্সের ধারণাটা কী ছিল, যে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিটের সাথে সমান থাকতে হবে। তাহলে এইটা যতক্ষণ না হচ্ছে তাহলে আমি তো বলতেই পারি না যে লিমিটটা আদৌ এক্সিস্ট করে না করে না। তাহলে লিমিটটা এক্সিস্ট করলে তবে দেখা যাবে যে এটা হয় না হয় না। তাহলে একইভাবে তাহলে লিমিট, তাহলে প্লাসে দেখতে হবে একবার, এইটা হলে তবে আমার লিমিট এক্সিস্ট করবে, আদারওয়াইজ লিমিট এক্সিস্ট করবে না। তাহলে এই গোটা জিনিসটাকে এক্সিস্টেন্সের কন্ডিশন এটা, তাহলে এই গোটা জিনিসটাকে বলা হয়, এবার কি, এবার তো লিমিট থেকে তো এই চেঞ্জটা নিয়ে যেহেতু হিসাব করছি, এটাকে বলা হবে রাইট হ্যান্ড ডেরিভেটিভ। তাহলে এটাকে লেখা কিভাবে হবে, আর ইউ ড্যাশ টি, আর এইটাকে কি বলা হবে, এটাকে বলা হবে লেফট হ্যান্ড ডেরিভেটিভ। এল এফ ড্যাশ টি, আবার অনেক বইতে এটাকে এফ ড্যাশ টি প্লাস এফ ড্যাশ টি মাইনাসও করে থাকে আর কি, এইভাবেও অনেকে লেখে আর কি, এফ ড্যাশ এ প্লাস, আর এটাকে লেখে এফ ড্যাশ টি মাইনাস, লেখে একটা মনে রাখলেই হবে। তাহলে যদি এই লিমিটটা, এবার লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুটো পেয়ে গেলাম, এবার লেফট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ যদি সমান হয়, মানে দুটো কন্ডিশন, এক এটা আর লেফট হ্যান্ড ডেরিভেটিভ, এই দুটো ডেরিভেটিভের ভ্যালু পাওয়া যাবে, মানে মান নির্ণয় করা যাবে। আর 2 নম্বর কন্ডিশনটা কি, এই দুটোকে সমান হতে হবে। তাহলে একটা ডেফিনাইট ভ্যালু আসবে আর দুটো ভ্যালু কি হবে, সেম হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে
মানে ওই পয়েন্টে ওই ফাংশনটাকে ডেরিভেটিভ করা যায় বা ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট এক্সিস্ট করে, বা বাংলায় অপেক্ষকটি অন্তর্কলনযোগ্য। এবার যে ফর্মুলাগুলো আমাদের লাগবে, প্রুফ করা যায় ফার্স্ট প্রিন্সিপাল থেকে, অঙ্কের বইগুলোতে করা আছে, কিন্তু আমাদের ফিজিক্সের ক্ষেত্রে ভ্যালুগুলোকে মনে রাখতে হবে ফর্মুলাগুলো, আর অঙ্কের ক্ষেত্রেও মনেই রাখতে হবে। তো সেই ফর্মুলাগুলোকে একটু লিখে দেওয়া যাক, যাতে খাতায় লিখে নিলে এগুলো বারবার লাগবে, ব্যবহার হবে। তাই জন্য এটা রেশনাল নাম্বার। নেক্সট, বা মূলদ সংখ্যা। আর একটা লেখা যেতই না, এখানে লিখে দিচ্ছি। আগেও লেখা হয়েছে, ডেরিভেটিভ অফ যে কোনো ধ্রুবক রাশি সমান। তাহলে একবার বলে দিই কী কী লিখলাম। ডেরিভেটিভ অফ এক্স টু দি পাওয়ার অফ এন, এন এক্স টু দি পাওয়ার অফ এন মাইনাস ওয়ান, ই টু দি পাওয়ার অফ এক্স আনচেঞ্জ থাকবে। এ টু দি পাওয়ার অফ এক্স লিখলে এ টু দি পাওয়ার অফ এক্স আগে চলে গেল, এবার এক্সটা বাদ দিই, এবার এর রেসপেক্ট এর লগ হবে। এবার লগ এক্স হয় 1/x সাইন এক্স কস এক্স, কিন্তু কস নিলে মাইনাস সাইন, টেন এক্স এক্স স্কোয়ার এক্স, কট এক্স মাইনাস কোসেক স্কোয়ার এক্স, সেক এক্স হবে সেক এক্স টেন এক্স, কোসেক এক্স হবে মাইনাস কোসেক এক্স কট এক্স। মানে কট আর কোসেকে কিন্তু নেগেটিভ সাইনটা আসবে, আর টেনাসেক করতে করতে মুখস্থ হয়েও যাবে অঙ্কগুলো করতে করতে, কিন্তু এই ফর্মুলাগুলো না জানলে বিপদে পড়তে হবে। আচ্ছা, আর কিছু রইল, অন্য রকমের কয়েকটা ফর্মুলা রইল। এমন যদি হয়, এটা আগেও তো করলাম কিছুক্ষণ আগে, নাম্বার 12, যে ডেরিভেটিভ অফ একটা কনস্ট্যান্ট আছে
কনস্ট্যান্ট আছে, তারপর একটা ফাংশন আছে, তাহলে কেমন হবে? কনস্ট্যান্টটা কিন্তু বেরিয়ে যাবে, কারণ কনস্ট্যান্টের উপর কোনো এফেক্টই পড়ে না, আর পরেরটার ডেরিভেটিভ হবে, মানে এফ ড্যাশ এক্স। তো এটাই তো আগের বার করেছিলাম, এক্সাম্পল দিয়ে একটা, তাহলে বোঝা যাবে। তাহলে ডেরিভেটিভ অফ সাপোজ 5x³, তাহলে 5টা বেরিয়ে গেল। এবার কার উপর ডেরিভেটিভ হবে? ডিডিএক্স অফ x³ উপর। এবার আমরা x³ করতে গেলে কি করতে, এনের জায়গায় এখানে 3 আছে, তাহলে 3 নেমে গেল। তাহলে x⁻n−1 একটা পাওয়ার কমে গেল, তাহলে কত হলো? 15x²। এইভাবে হবে। ডেরিভেটিভ যদি থাকে আর মাঝখানে যদি দুটো ফাংশনের যোগ বিয়োগ হয়, এরকম দুটো ফাংশন আছে সাপোজ, এফএক্স প্লাসও থাকতে পারে মাইনাসও থাকতে পারে, কোনো ব্যাপার না, জাস্ট আলাদা করে দেবো, আর কিচ্ছু না। তাহলে ডেরিভেটিভ অফ এফএক্স বাই ডিএক্স, ডিডিএক্স অফ এফএক্স প্লাস মাইনাস যা থাকবে g5x dx। এখন এর যদি একটা এক্সাম্পল নেওয়া যায়, একটা এক্সাম্পল নিয়ে নিই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে সঙ্গে সঙ্গে। x³ প্লাস 2x², বাট আচ্ছা থাক, 2x শক্তগুলো আরও পরে করা যাবে, এটাই থাক। তাহলে এই ফাংশনগুলো আগে আলাদা হয়ে যাবে, মাইনাস দিলাম, ডিডিএক্স অফ x³ প্লাস ডিডিএক্স অফ 2x, তাহলে কেমন হবে? তাহলে 3 বেরিয়ে গেল, এক্সের পাওয়ার 1 কমে গেল, তারপরে 2টা বেরিয়ে গেল, dx, তাহলে এক্সের পাওয়ার একই কথা, dx, তাহলে এক্সের পাওয়ার 1, আর এক্সের পাওয়ার 1 কমে গেল, x⁻0, তার মানে 1, এটা dx হয়ে যাওয়া মানেই 1, এভাবেও মনে রাখতে পারি। তাহলে এটা হলো, এবার হলো 14 নাম্বার ফর্মুলা, ডিডিএক্স অফ, যদি দুটো ফাংশন থাকে আর যদি দুটো ফাংশন গুণ অবস্থায় থাকে, এদের উপরে আমাকে ইউজ করতে হবে। তাহলে এটা খুব সিম্পল লজিক, প্রথম একটা ফাংশনকে আগে স্থির রেখে দাও, দিয়ে অন্যের ডেরিভেটিভটাকে সেরে নাও, তারপর যোগ, কিন্তু কাজ তো আমার কমপ্লিট হয়নি। তাহলে এবার কি করবে? এবার তুমি পরের ফাংশনটা, মানে যার করেছো তাকে সরিয়ে রাখো, যার করোনি তাকে আবার নিয়ে নাও, হয়ে গেল। তো একটা এক্সাম্পল দেখা যাক। দুটো ফাংশন আছে, e⁻x ইন্টু x⁻4, তাহলে কি করতে হবে? একটা যে কোনো একটা ফাংশন সরিয়ে রাখলাম, পরেরটার ডেরিভেটিভ করলাম, তাহলে 4x³ করতে করতে অভ্যেস হয়ে যাবে, প্লাস এবার কি করব? আবার এই ফাংশনটাকে বলেছে সরিয়ে রাখতে, রেখে দিলাম, e⁻x এর ডেরিভেটিভ e⁻x হয়, হয়ে গেল। নাম্বার 15 অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট, এটা প্রায়শ ভুল হয় আর কি, যদি দুটো ফাংশন ডিভিশনে থাকে, সবার প্রথম এখান থেকে শুরু করব, ডিনোমিনেটর দিয়ে শুরু করব, এইটুকু মনে রাখলেই হয়ে যাবে। এবার এর ডেরিভেটিভ করব, তাহলে f'(x), এবার নেগেটিভ সাইন দেব, নেগেটিভ সাইন দিয়ে এবার কি করব? এবার যার করেছিলাম তাকে সরিয়ে রাখলাম, যার হয়নি তাকে হলো, ডিভাইডেড বাই এই 5x ফাংশনটার হোল স্কোয়ার। অনেকে এটা এইভাবেও মনে রাখে, যদি এভাবে করা যায়, ডিডিএক্স অফ u/v, তাহলে এর ফর্মটাও মনে থাকলো। আর এটা আগে কি, আগে করব ডিনোমিনেটর দিয়ে শুরু,
তারপরে এটা, তাহলে ডিইউ ডিএক্স মাইনাস, এবার কি করব, ইউটাকে সরিয়ে রাখলাম, ডিভি ডিএক্স বাই ভি স্কয়ার। আর কয়েকটা আছে, ডিডি এক্স অফ যদি সাইন ইনভার্স হয়, তাহলে রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার হবে, কিন্তু এখানে মড এক্সের ভ্যালুটা একের কম হতে হবে অবভিয়াসলি, না হলে ইমাজিনারি হয়ে যাবে। আর সাইনটা মাইনাস π/2 থেকে π/2 এর মধ্যে লাই করতে হবে। একইভাবে কস ইনভার্স -1, আর কিছু চেঞ্জ হবে না। কন্ডিশনস এটা একই থাকবে, কিন্তু এইখানে ভ্যালুটা 0 থেকে কস ইনভার্স এক্স পাই এর মধ্যে লাই করবে। টেন ইনভার্স, কারণ এক্সপ্রেশনে এগুলো দিয়ে দেবে, তখন বার করা যাবে না, মুখস্থই রাখতে হবে এগুলো। টেন ইনভার্স এক্স 1/1 প্লাস এক্স স্কোয়ার। এক্সটা যা ইচ্ছে হতে পারে, -∞ থেকে +∞ মধ্যে হতে পারবে, কিন্তু টেনের ভ্যালুটা -π/2, টেন ইনভার্স এক্স π/2। অঙ্কের বইয়ের প্রথম দিকে ফর্মুলাগুলো লেখা থাকবে, কট ইনভার্স এক্স মাইনাস হয়ে যাবে, শুধু কমপ্লিমেন্টারি ফাংশনগুলো নেগেটিভ হয় এখানে, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে কি হচ্ছে, এক্সের ভ্যালু তো লাই করবে, কিন্তু -∞ থেকে +∞, কিন্তু এইটা 0 থেকে পাই। একই রকম একটা সিমিলারিটি আছে, ওটাই দেখানোর চেষ্টা। সেক কোসেক মোটামুটি আসে না ফিজিক্সে, তাও লিখে দিই। 11-12 প্রবলেমে সেক কোসেক তো দেখিনি, লিখে দিচ্ছি। সেক ইনভার্স এক্স 1/x রুট আন্ডার অফ এক্স স্কোয়ার -1। একইভাবে mod x greater than 1, আর এখানে দুটো কন্ডিশন থাকবে, একটা হলো 0, মানে সেক ইনভার্সের রেঞ্জটা 0 থেকে π/2, আর এদিকে হবে π/2 সেক ইনভার্স এক্স পাই। তাহলে সেকটা যখন লেখা হলো, কোসেকটাও লেখা হয়ে যাক। একই কমপ্লিমেন্টারি ফাংশন নেগেটিভ, mod x গ্রেটার দেন 1, আর এই রেঞ্জটা হবে -π/2 থেকে শুরু করব, -π/2 থেকে 0 হবে। এবার এই হলো ডেরিভেটিভ।